সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ। পর্যালোচনায় 10 সদস্যের কমিটি। সরকারের মান অভিমানের সুযোগ নেই বললেন তারেক রহমান। দ্রুত সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা। আমদানি রপ্তানি বন্ধের কর্মসূচি প্রত্যাহার এনবিআর কর্মীদের। অধ্যাদেশে সংশোধনী আনবে অর্থ মন্ত্রণালয়। পুলিশের 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থান মামলার প্রথম চার্জশিট। গ্যাস সংকটে বন্ধ হচ্ছে পোশাক কারখানা। বেতন ভাতা নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের, ব্যবস্থা না নেয়ার অভিযোগ। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। সোমবার সচিবালয়ের সব ফটক বন্ধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের 10 সদস্যের কমিটি গঠন হয়েছে। সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এই আইনে তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আমাদেরকে হাইডে রেখে তারা প্রজ্ঞাপন জারির পায়তারা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা অবিলম্বে জনপ্রশাসন সচিব আমাদের সাথে কথা বলে এই আইন নিয়ে, অধ্যাদেশ নিয়ে আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো কিছু হয় আমরা মেনে নিব না। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এই অধ্যাদেশের দায়িত্ব যারা আছেন, রাষ্ট্রের যে 4 জন উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের মধ্যে কোন উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করেছি, কথা বলেছি, কিন্তু তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন সরকার প্রয়োজন মনে করেছে বলেই আইনটি সংশোধন করেছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। সোমবারও সচিবালয়ের ফটকগুলোর কাছে অবস্থান নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হবে না বলেও জানান তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সকাল 10টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে মঞ্চ তৈরি করেন তারা। ইশরাককে মেয়র হিসাবে শপথ নেয়ার দাবি জানান তারা। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আমাদের কর্মচারীদের বেতন, বোনাস ইত্যাদি নিয়ে আমরা খুবই শঙ্কিত যে আমরা আদৌ ঈদের আগে যে পরিস্থিতি, আমরা ঈদের আগে আমাদের বেতন বোনাস পাবো কিনা। যদি এই আইটা লং টাইম করেন আপনারা সচিবালয় অফিস করতে পারবেন না, আমরা এই সুযোগ দেব না। সারা ঢাকা সিটি নগর ভবনে পরিণত হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। রবিবার ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। দ্রুত সংস্কার কাজ শেষ করে সরকার জাতীয় নির্বাচন আয়োজনে মনোযোগী হবে বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বাজেটের আগে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে সরকার অচলাবস্থা তৈরি করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছেন 10 রাজনীতিবিদ। বিকাল 5টার দিকে শুরু হয় এই বৈঠক। সন্ধ্যা 6টার পর আমন্ত্রিত অন্যান্য নেতারাও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছেন। প্রথম দফার বৈঠকে অংশ নেন এলডিপির সভাপতি অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোরায়েত সাকি, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ বেশ কয়েকজন নেতা। দ্বিতীয় দফার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা। দেশের স্থিতিশীলতার জন্য সরকারকে নিয়মিত রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নেওয়া উচিত বলে মনে করেন তারা। বলছেন, জরুরি সংস্কার, নির্বাচনী রোডম্যাপ ও বিচার, এই 3টি কাজকেই অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দেওয়া উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সব রাজনৈতিক দলের মতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। এ অবস্থায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দেশের স্বার্থে ঐক্য জরুরি, দূরত্ব ঘোচাতে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করা উচিত। সরকারের উচিত প্রথমত খুব ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, ফ্রিকুয়েন্টলি কথা বলা, এবং রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। কিন্তু সহায়তা তো এক পক্ষ হবে না, সরকারের যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কাজ করছে এটা সরকারকে বোঝাতে হবে। রাজনৈতিক দলগুলোরও সরকারকে সহযোগিতা করতে হবে। মতপার্থক্য থাকলেও বিভেদ কমিয়ে আনতে হবে মত বিশেষজ্ঞদের। একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেটা কোনোভাবেই কাম্য না। কেননা বহু মানুষের জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে দেশ পরিচালনা, এটা আমাদের কাছে খুবই কাঙ্ক্ষিত।
বিশেষজ্ঞদের মতে জরুরি সংস্কারের সাথে নির্বাচনী রোডম্যাপও দিতে হবে, এগিয়ে নিতে হবে বিচার প্রক্রিয়াও। এটা তো পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে, কেউ কেউ বলছে ওকে, এক পার্টি বলছে ওদেরকে সরানো হোক, আরেক পার্টি ওদেরকে সরানো হোক। এগুলি তো ঠিক আমি খুব শুভ লক্ষণ দেখি না। এটা খুবই আমাদের মাঝে বিবাদে বাড়াবে, দেশে অন্যরা সুযোগ নিবে। গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ না থাকলে সবার জন্যই বিপদ মনে করেন বিশ্লেষকেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরির সুযোগ আর আসবে না বলে মনে করে ঐকমত্য কমিশন। ক্ষমতার বিকেন্দ্রীকরণে সবাই একমত বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র সংস্কারে নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় বৈঠক হয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। আলোচনা হয় অসাম্প্রদায়িক ক্ষমতার ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে। সংবিধান, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার প্রতিবন্ধকতা তুলে ধরেন বিশেষজ্ঞরা। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সমালোচনায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। নারীদের ক্ষমতা খর্ব করার অভিযোগ করেন তারা। আমাদের কণ্ঠরোধ করা হবে না রায়, যে আমাদের কোন 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 কিছু থাকলে, কোন নিবর্তনমূলক আইন থাকলে যেটা ক্ষতিগ্রস্ত হবে, যেটা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমাদের কণ্ঠস্বর প্রকাশ করা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ধরনের ভয়, সেই জুজুগুলি এখনো থাকছে। কেন থাকছে সেই জিনিসটা পরিষ্কার কিভাবে হচ্ছে এই কমিশনগুলো এবং পলিটিক্যাল দলগুলোর সাথে আলোচনার মধ্যে দিয়ে। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি এবং সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে নাগরিক সমাজকে। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো, সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। এ সময় গণতন্ত্র রক্ষায় সব কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তারা। অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে সংশোধনী আনা হবে মর্মে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির পর এই সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, আগামী 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ কার্যকর হবে না। এতে আরও বলা হয়, রাজস্ব বোর্ডকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেয়া হবে। এ ঘোষণার পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেন, সরকারের এই ঘোষণার ফলে এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর নিকট প্রমাণিত হয়েছে। তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চেয়ারম্যানের সাথে অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মানবতা বিরোধী অপরাধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের দিন চাংখারপুলে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হয় শিক্ষার্থী আনাস সহ 6 জন। এই মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে 5 জন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্দেশদাতা আর তা বাস্তবায়ন করেন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে গ্রেপ্তার 4 জনকে হাজির করা হয় আদালতে। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল
অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, হত্যা করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অডিও প্রমাণ জমা দেওয়া হয়েছে। এছাড়া মরদেহে চাইনিজ রাইফেলের গুলিসহ বিভিন্ন আলামত ও শহীদ আনাসের মায়ের কাছে লেখা শেষ চিঠিও যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এরপর পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। হাজির না হলে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দিয়ে শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পে গ্যাস সংকট চরমে, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, এভাবে চলতে থাকলে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে। কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা। রবিবার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো। বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে। জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময়, নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও, টানতে হচ্ছে চড়া সুদের ব্যাংক ঋণ, বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে। দাম বাড়ানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে শিল্পগুলো। সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছেন তারা। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে। চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। ব্যবসায়ীরা বলেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে নীতি নির্ধারকরা কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। অর্থনীতির নাজুক পরিস্থিতিতে ঈদে 10 দিনের ছুটি দেওয়ারও সমালোচনা করেন তারা। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে। গ্যাসের প্রেসার থাকবে 1.5 মানে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে। ব্যবসায়ীরা বলেন, সিস্টেম লসের নামে 12 ভাগ গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ধাপে ধাপে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তাদের। সেই সঙ্গে স্থানীয় গ্যাস অনুসন্ধানে জোর দেন ব্যবসায়ীরা। আমরা গ্যাস চাই, ইলেকট্রিসিটি চাই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব আবারও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করতে চায় বাফুফে। এবার সাইবার আক্রমণ ঠেকাতে বাড়তি সতর্ক ফেডারেশন নিয়োগ দিয়েছে সাইবার সিকিউরিটি টিম। টিকিট কেনা নিয়ে বিড়ম্বনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা বাফুফের। রোববার রাত ৮টার পর ছাড়া বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সফটওয়্যার জটিলতা ও সাইবার আক্রমণের শিকার হয়। বন্ধ হওয়ার আগে বিক্রি হয়েছে ৩,০০০ টিকিট। বিড়ম্বনার জন্য ভক্তদের অসন্তোষ। আল্লাহ জানে যে কোন টাইমটা ওনাদের টিকিটটা অ্যাভেলেবেল ছিল। আমরা কালকে সারাদিন রাত 2টা-3টা অবধি আমরা ট্রাই করছি কাটার জন্য, কিন্তু আমরা টিকিট আনঅ্যাভেলেবেল। অনেক রিকোয়েস্ট যেহেতু সার্ভারের মধ্যে আসবে, সার্ভার ডাউন হবেই, তার আগে থেকে আসলে প্রিপারেশন নেওয়া দরকার ছিল। অনলাইন যদি না করে যদি সরাসরিভাবে এটা হ্যান্ড ওভার করতো, টিকিটটা একটা কাউন্টার বসাইতো, তো ওইটাও আমার মনে হয় বেটার ফিল হইতো। আবারও প্রক্রিয়া স্বাভাবিক করে দ্রুতই টিকিট বিক্রি শুরু করতে চায় বাফুফে। এবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতারা নিয়োগ দিয়েছে সাইবার সিকিউরিটি টিম। আমাদের 2টা অ্যাটাক হয়েছিল এই ওয়েবসাইটে, একটা বনানী থেকে ছিল, একটা বাড্ডার থেকে ছিল। আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থেকে আমরা নিয়োগ করেছি, আমরা বিশ্বাস করি ওরা বাংলাদেশের বেস্ট। আর ওনারা যে পরামর্শ দিচ্ছে, ওনারা যে গাইডলাইন দিচ্ছে, ওটা আমাদের বিশ্বাস হলো এটার গাইডলাইন যদি আমরা ফলো করি, অ্যাটলিস্ট আমাদের যে বাকি টিকিট অংশ যেটা বিক্রি করতে হবে, ইনশাআল্লাহ আমরা বিক্রি করতে পারবো সাকসেসফুলি।
যারা এর মধ্যে টিকিট কিনেছেন তারা যেন অসুবিধায় না পড়েন সেটা দেখবে বাফুফে। এমন পরিস্থিতির পর 4 জুন বাংলাদেশ ভুটান ম্যাচের অনলাইন টিকিট বিক্রির দিনও পিছিয়েছে। কিছু টিকিট মিসম্যাচ হয়ে গেছে ইমেলের সাথে। আমরা একটা ফিজিক্যাল অডিট করব, একটা ফরেনজিক অডিট করে দেখব কোন টিকিটগুলি মিসম্যাচ হয়েছে, কার পেমেন্ট হয়েছে, ওই পেমেন্টের এগেন্সে অ্যাকাউন্ট প্লাস টিকিট ম্যাচ করে নাকি করে আমরা চেক করব। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করবো। এটা ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি, আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের একটা ঝামেলা চলছেন, এটা মিটিগেট করে আমরা ভুটান ম্যাচেরটা ছাড়বো। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রাথমিক দল ঘোষণা 28 মে। একদিন পর বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেবে এনএসসি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে সোমবার জর্ডান যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আসরকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। নতুন মুখ ফেরদৌসী আক্তার, শান্তি বাডি ও উমেলা মার্মা। দলে জায়গা পেয়েছেন তহুরা, ঋতুপর্ণা, শামসুন্নাহার, মারিয়া মান্ডা সহ কোচ বিদ্রোহে জড়িত থাকা 9 ফুটবলার। শৃঙ্খলার অভাব, ফিটনেসের কারণে বাদ পড়েছেন সাফজয়ী সাবিনা, মাসুরা, সুমাইয়া, কৃষ্ণা, সানজিদা। নেতৃত্বে আফিদা খন্দকার। 31 মে স্বাগতিক জর্ডান আর 3 জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজ। 23 জুন থেকে শুরু এএফসি নারী এশিয়ান কাপ বাছাই। এর আগে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট প্রস্তুতির সুযোগ বাটলারের দলের জন্য। আমি এটা কোচকে কখনোই জিজ্ঞেস করিনি। এটা 100% তার ফ্রিডম আছে, সে কাকে সিলেক্ট করবে কাকে করবে না সে সেটাই করবে। আমরা যেরকম রেজাল্ট চাই কোচও রেজাল্ট চাই। Why is she not in the squad is because she's hardly played any football. অনেক কিছু বিবেচনা করে তাদের দলে নেওয়া হয়নি। কেউ দেশের বাইরে, কারো শৃঙ্খলার অভাব, ফিটনেসে সমস্যাও আছে। দলে জায়গা না পাওয়ার পেছনে বিদ্রোহের কোনো সম্পর্ক নেই। যারা আছে তারা খেলোয়াড় হিসেবে যথেষ্ট ভালো। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিন ইমামের আদালত এই আদেশ দেয়। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইভির 7 দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। এ সময় আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত দেখানো হয়। এর আগে গত 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চনকা কুটির থেকে পুলিশ আইভিকে গ্রেপ্তার করে। পরে পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার আয়ও তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এবার লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকায় দাম 1350 টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির পর 10 দিন ঢাকায় কাঁচা চামড়া ঢুকবে না। এবার কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 12 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। সচিবালয়ে এ নিয়ে 2টি আলাদা বৈঠক হয়েছে। কোরবানির বাকি প্রায় 12 দিন। এরই মধ্যে গরুর হাটের ইজারা সহ প্রায় সব প্রস্তুতি শেষ। পশুর হাট, চামড়ার ব্যবস্থাপনা নিয়ে সভা করে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে চামড়ার দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 60 থেকে 65 টাকা, বাইরে 55 থেকে 60 টাকা, আর খাসির চামড়া 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়া 20 থেকে 22 টাকা। এবার চামড়া রপ্তানিরও অনুমতি দেওয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। এদিকে পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং ঈদের আইনশৃঙ্খলা নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে উপদেষ্টা জানান, এবার ঢাকার 2 সিটিতে 20টি হাট বসবে, সড়কে বসানো যাবে না। গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরাও থাকবে, যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয়, প্লাস আমাদের
নর্মাল যারা ডাক্তার মানুষ এরও থাকবে, যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরু নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত হয়, তাদেরও জন্য একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা ও এতিমখানায় 30,000 টন লবণ সরবরাহ করা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আগামী 5 জুন থেকে 10 জুন টানা 10 দিন ছুটি থাকবে। এ সময় বন্ধ থাকবে ব্যাংকও। তবে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস সহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় 5, 11 ও 12 জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী 5 জুন সীমিত পরিসরে ব্যাংকের শাখা খোলা থাকবে। শিল্পঘন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনের সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে লেনদেন হবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং ব্যাংক খোলা থাকবে বিকাল 4টা পর্যন্ত। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান সমানভাবে প্রাসঙ্গিক ছিল, বলছেন কবির 126তম জন্মবার্ষিকীতে আগত নজরুল প্রেমীরা। পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে পালিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এক নক্ষত্র কাজী নজরুল ইসলাম। সোমবার সকালে তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তার ভক্ত অনুরাগী সহ শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জন্মবার্ষিকীতে এবারের প্রতিপাদ্য 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন। কবি নজরুলের সমগ্র সৃষ্টি সাধারণ মানুষের কাছে, দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা কাজ করে থাকি। উপাচার্য নিয়াজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নজরুল ছিলেন সব্যসাচী কবি। সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে তিনি সেটি প্রমাণ করেছেন। সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় রুহুল কবির রিজভি বলেন, যে প্রত্যাশা নিয়ে বিগত বছরে আন্দোলন সংগ্রাম ও জুলাই অভ্যুত্থান, তাতে নজরুল সর্বদাই অনুপ্রেরণা জুগিয়েছে। তার সাহিত্য, তার গান আমাদেরকে বিভিন্ন সময় শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা, আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে, এটা তুলনাহীন। একনেকের অনুমোদন পেলে জাতীয় কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হবে বলে জানান উপাচার্য। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে 3 দিনের জাতীয় অনুষ্ঠান। রবিবার বিকালে উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, জাতীয় কবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তার জীবন নিয়ে সিনেমা ও রচিত গ্রন্থগুলো অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার, এ প্রতিপাদ্যে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে 3 দিনের আয়োজন। নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। এ সময় তিনি বলেন, জাতীয় কবির রচিত গ্রন্থগুলো বিভিন্ন ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউট। তার জীবনী নিয়ে সিনেমাও তৈরি করা হবে। কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন, গান লিখেছেন, উনি তখনও জানতেনও না যে কোনো এক সময়
বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে, যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে, এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি। অনুষ্ঠানে নজরুল গবেষণায় অবদানের জন্য ইরশাদ আহমেদ শাহিন ও আব্দুল হাই শিকদার এবং নজরুল সঙ্গীতে আবু রশদ আজনবী ও আবৃত্তিতে নাসিম আহমেদকে পুরস্কৃত করা হয়। নজরুল লিখছেন, মানুষের, জাতির, দেশের যখন চরম অবনতি হয় তখন এইরূপ নরপিশাচ জালিমের আবির্ভাব অত্যাবশ্যক হইয়া পড়ে। এমনকি আমাদের পাঠ্যপুস্তক থেকে কমতে কমতে, আমাদের ইউনিভার্সিটির পাঠ্যক্রম থেকে কমতে কমতে একেবারে শূন্যের কথায় চলে এসেছিল। নজরুলকে এত ভীষণভাবে অবহেলা করা হয়েছিল। এদিকে ময়মনসিংহের ত্রিশালে 3 দিনের উৎসব উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার সচিব। জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল মেলা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে আজকের বিরতির রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।